একটা সফর আর ৩টি পরাশক্তির প্রতিক্রিয়া। বাংলাদেশ কোথায় যাচ্ছে? যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরের জন্য বিমানে উঠলেন, তখন অনেকেই ভাবেনি এর ধাক্কা এতটা প্রবল হতে পারে। তবে ঘটনা যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে, তাতে এটা এখন পরিষ্কার এই সফর একটি কৌশলগত সংকেত। আর সেই সংকেতেই জেগে উঠেছে আমেরিকা এবং ঘুমপাড়ানির ভঙ্গিতে ঘুমিয়ে থাকা ভারত। এই ৩ পরাশক্তির টানাপোড়ানের মাঝখানে বাংলাদেশ যেন এক বিপজ্জনক ট্রাফিক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে, যেখানে ভুল বাঁক নিলে ঘটতে পারে ঐতিহাসিক দুর্ঘটনা। শুধু তাই নয়, এই চৌরাস্তার প্রতিটি দিকেই রয়েছে একটি করে অজানা বিপদের সংকেত। একদিকে চীনের আকর্ষণীয় বিনিয়োগের প্রস্তাব, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত বন্ধুত্বের আশ্বাস, আর আরেকদিকে ভারতের নীরব পর্যবেক্ষণ, যা অনেক সময় সবচেয়ে তীব্র প্রতিক্রিয়ার পূর্বাভাস দেয়। এই পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত মানেই দীর্ঘমেয়াদে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ। ভূ রাজনীতি কোনো আবেগ বা নৈতিকতার খেলা নয়, বরং নিখুঁত স্বার্থের হিসাব। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চে রেখে। না হলে ভবিষ্যতের ইতিহাস বইতে লেখা থাকবে একটি চীন সফর থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের কূটনৈতিক দুঃস্বপ্নের অধ্যায়। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই একটা চীন সফর ভবিষ্যতে বাংলাদেশকে চাপে ফেলবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ আদেও কি চায়নার পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যেতে বর্তমানে প্রস্তুত? এই প্রশ্নটা শুধু কৌশলগত নয়, বরং অস্বস্তিমূলক, কারণ এর উত্তরটি নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দশকের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নির্ভরতা এবং ভূরাজনৈতিক অবস্থান। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেওয়া জরুরি। মোহাম্মদ ইউনূস বর্তমানে একটি অন্তর্বর্তী সরকারের প্রধান, যার প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন। তিনি জনগণের ভোটে নির্বাচিত নন, বরং একটি প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য নিয়োজিত, যার মেয়াদ কিছু মাসের বেশি নয়। সুতরাং প্রশ্ন উঠতেই পারে, এই স্বল্প মেয়াদে তিনি কেন এমন দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নিচ্ছেন, যার ফলাফল ভবিষ্যতের নির্বাচিত সরকারকেই বহন করতে হবে। চীনমুখী কূটনৈতিক কৌশল, বিশাল অঙ্কের অনুদান, অর্থনৈতিক অঞ্চল, কৌশলগত সমঝোতা, এসব কিছুর পিছনে যে আন্তর্জাতিক রাজনীতির চাপ এবং ভবিষ্যতের জিওপলিটিক্যাল প্রতিক্রিয়া রয়েছে, তা কোনো নির্বাচিত সরকার ছাড়া নেওয়া উচিত নয়। কারণ এতে দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটে না। একটি অন্তর্বর্তী সরকারের কাজ হলো প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজন করা, কোনো পরাশক্তির সঙ্গে নীতি নির্ধারণ করা নয়। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা হলো একজন অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত নেতা এমন একটি চুক্তির ভিত্তি তৈরি করছেন, যার পরিণাম বহু বছর ধরে টানতে হবে দেশকে। যদি বাংলাদেশ চীনের সঙ্গে এতটা ঘনিষ্ঠতায় প্রবেশ করে এবং ভবিষ্যতে এই কূটনীতি বিপর্যয় সৃষ্টি করে, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক সংঘাত, তাহলে তার দায় কে নেবে? তখন কি ইউনূস সাহেব নিজে সামনে এসে বলবেন এই সিদ্ধান্ত আমার ছিল, নাকি পেছনে লুকিয়ে বলবেন আমি তো শুধু অস্থায়ী ছিলাম? সুতরাং এই মুহূর্তে প্রশ্নটা শুধু ইউনূসের রাজনৈতিক আকাঙ্ক্ষার নয়, বরং নৈতিক দায়িত্ববোধের। তিনি দেশের ভবিষ্যৎকে একটি জিওপলিটিক্যাল দোটানার মধ্যে রেখে যাচ্ছেন কেন, যখন তার প্রকৃত দায়িত্ব শুধু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা? চীনের পাশে দাঁড়ানোর মানে শুধু একটি পরাশক্তির সঙ্গে হাত মেলানো নয়, বরং সেই শক্তির অর্থনৈতিক ও সামরিক বলয়ে ঢুকে পড়া। অন্যদিকে আমেরিকার বিরোধিতা মানেই আন্তর্জাতিক অর্থ তহবিল, উন্নয়ন সংস্থা এবং পশ্চিমা বিশ্বের আর্থিক সমর্থন হারানোর শঙ্কা। বিশ্ব আজ দ্বিপাক্ষীয় বিশ্ব নয়, বরং বহুস্তর বিশিষ্ট বহুমুখী জিওপলিটিক্সে আবদ্ধ। একটাকে গ্রহণ করা মানেই আর একটাকে পরিত্যাগ নয়।
আজকের দিনে জিও পলিটিক্সের খেলায় একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে ব্যালেন্সিং। আর এই ব্যালেন্সিং অ্যাক্টটি এতদিন বাংলাদেশ সফলভাবে তাদের পররাষ্ট্রনীতিতে অ্যাপ্লাই করে আসছিল। কিন্তু ইউনূস সরকারের বর্তমান পদক্ষেপে যে ধারা দেখা যাচ্ছে তা সেই ব্যালেন্সিং নীতির চরম বিপরীত। অতীত উদাহরণে বহু জায়গায় দেখা গেছে মিশর থেকে মিয়ানমার যেসব দেশ চীনের উপরে অতিমাত্রায় নির্ভর করেছে তারা এক পর্যায়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অস্থিরতা, অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে। বাংলাদেশ কি এই পথেই হাঁটতে চায়, যেখানে তার স্বাধীন কূটনৈতিক পরিচয় আর থাকবে না, থাকবে শুধু বড় শক্তির ছায়ায় টিকে থাকার তাগিদ? আসুন আলোচনার আরও একটু গভীরে যাই। নাম্বার 1, ইউনূস সাহেবের চীন সফর। চীনের সঙ্গে $138 মিলিয়ন অনুদান, আধুনিক হাসপাতাল, অর্থনৈতিক অঞ্চল সবই শুনতে চমৎকার। একে প্রথম দেখায় জাতীয় উন্নয়নের ইঙ্গিত বলেই মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হলো চীন কি কাউকে নিছক অনুদান দেয়? বাস্তব অভিজ্ঞতা ও ইতিহাস বলে না, চীন কখনোই শর্তহীন অনুদান দেয় না, বরং তার প্রতিটি অনুদান বা ঋণের পিছনে থাকে সুদূর প্রসারী কৌশল। এটি এক প্রকার রাজনৈতিক ও কৌশলগত বন্ধনে আবদ্ধ করে ফেলার মতো ব্যাপার। উদাহরণস্বরূপ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর। শুরুতে চীনের কাছ থেকে সহজ শর্তে ঋণ নিয়ে বন্দর নির্মাণ করেছিল দেশটি, কিন্তু ঋণ শোধে ব্যর্থ হওয়ায় শেষমেশ সেই বন্দর 99 বছরের জন্য চীনের হাতে তুলে দিতে বাধ্য হয় শ্রীলঙ্কা। আর শুধু শ্রীলঙ্কাই নয়, আফ্রিকার জিবুতি, কেনিয়া, পাকিস্তান এমন বহু দেশই আজ চীনের ঋণের নির্ভরতার কারণে কৌশলগত স্বাধীনতা হারাতে বসেছে। তাই এসব উদাহরণ থেকে সহজেই অনুমান করা যায় বাংলাদেশও একই পথে হাঁটলে একই পরিণতি ভোগ করতে পারে। আর এখানে বিশেষত লক্ষণীয় যখন চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনার কথা উঠেই গেছে এবং বর্তমান সরকার সেটা দিতেও রাজি হয়ে গিয়েছে, তখন তা শুধু অর্থনীতির প্রশ্ন নয়, এটি একটি স্পষ্ট ভূরাজনৈতিক বার্তা। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক হৃদয় স্পন্দন। এর মাধ্যমে শুধু পণ্য নয়, কৌশলগত ক্ষমতাও প্রভাবিত হয়। এই এলাকায় চীনা উপস্থিতি মানে ভারত ও আমেরিকার চোখে একেবারে রেড লাইট। সুতরাং এই অনুদান বা সহযোগিতাকে যদি আমরা চোখ বন্ধ করে গ্রহণ করি, তাহলে একদিন হয়তো আমাদের জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই থাকবে না, থাকবে শুধু বড় পরাশক্তির মুখ চেয়ে চলার গোলামির বাস্তবতা। এবার দ্বিতীয় বিষয়, হঠাৎ কেন ঢাকায় মার্কিন জেনারেল? টাইগার লাইটনিংয়ের আসল বার্তা কি? ইউনূস চীনের পথে, আর তারপরেই ঢাকায় আমেরিকার জেনারেল জোয়েল পি তার পদধূলি। এত কাকতালীয় ঘটনা কি সত্যি কাকতালীয়? এটাই হচ্ছে জিও পলিটিক্স। যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে, আমরাও আছি, তোমরা কেবল চীনের দিকেই তাকিয়ে থেকো না। টাইগার লাইটনিংয়ের মহড়ার প্রস্তাব, সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনা সবই আসলে পাল্টা চাপ তৈরির কৌশল। এদিকে ইউনূস হচ্ছেন সেই ব্যক্তি যাকে আমেরিকার ডিপ স্টেট একসময় সমর্থন করত, কিন্তু এখন হোয়াইট হাউসে বসেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ইউনূস বিরোধী। বরং হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক ছিল তার প্রশাসনের সময়ে আরও স্থিতিশীল। তবে ইউনূস এখন চীনের দিকে যে ঝুঁকছেন, আমেরিকার দৃষ্টিতে এটি একটি স্পষ্ট হুমকি। আর ইতিহাস বলে যেসব দেশ চীনের দিকে অতিমাত্রায় ঝুঁকেছে, যেমন ভেনেজুয়েলা, ইরান কিংবা রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ সিরিয়া, তাদের ক্ষেত্রে আমেরিকার আচরণ ছিল আগ্রাসী, নিষেধাজ্ঞামূলক এবং কখনো কখনো রাষ্ট্রধ্বংসকারী। সুতরাং বাংলাদেশও এই পথে হাঁটলে তার ব্যতিক্রম হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়া ও ইরানের মতো দেশ যেভাবে আমেরিকার আচরণ সহ্য করে নিতে পেরেছে, বাংলাদেশের মতো ছোট একটি দেশ কি সেটা পারবে? যুক্তরাষ্ট্র একদিকে যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে,
বিশেষত পোশাক খাতে রপ্তানি ও বৈদেশিক সাহায্যের ওপরে। অন্যদিকে মার্কিন কংগ্রেসে বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে আলোচনা আরও জোরদার করে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হতে পারে। শুধু তাই নয়, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে মার্কিন স্যাংশন বা ভিসা নিষেধাজ্ঞার মতো কৌশল ব্যবহার করতে পারে, যেগুলোর প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও সমাজে মারাত্মক হতে পারে। সুতরাং ঢাকায় মার্কিন জেনারেলের এই সফর আসলে ইউনূসকে সতর্ক বার্তা। তোমার সঙ্গে আমাদের অতীত থাকতে পারে, কিন্তু ভবিষ্যৎ নয়, বরং ভবিষ্যৎ হতে পারে কঠোর, প্রতিশোধ পরায়ণ এবং বাংলাদেশের জন্য কৌশলগত দুঃস্বপ্নের এক সূচনা। এরপর 3 নম্বর খেলোয়াড় ভারত। সে এখনও চুপচাপ বসে আছে, কিচ্ছুটি বলছে না, কিন্তু মনে রাখবেন সে নীরব থাকে না বেশি দিন। ভুলে গেলে চলবে না, হাসিনা ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত মিত্র। ইউনূসের ক্ষমতায় আসা, তার চীনের দিকে ঝুঁকে পড়া, সব কিছুই দিল্লির জন্য গভীর উদ্বেগের কারণ। ভারত জানে বাংলাদেশের ভেতর চীনের প্রতিটি বিনিয়োগ আসলে ভারতের সীমান্তে চীনের এক একটি ঘাঁটি। তাই এখন ভারত যতটা চুপচাপ আছে, ততটাই গভীর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এটাই ভারতের কৌশল। প্রথমে পর্যবেক্ষণ, পরে দ্রুত ও নির্ভুল কূটনৈতিক বা অর্থনৈতিক জবাব। উদাহরণস্বরূপ, নেপালে যখন চীনের বিনিয়োগ বাড়ে, তখন ভারতের সঙ্গে নেপাল সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। ওই একই কৌশল বাংলাদেশেও আসতে পারে ভারতের দিক থেকে। সীমান্তে সামরিক তৎপরতা বাড়ানো, কূটনৈতিক চাপ, বাণিজ্যিক প্রতিবন্ধকতা তৈরি, এই সবই হতে পারে ভারতের দিক থেকে প্রতিক্রিয়া। সুতরাং এখন আলটিমেট জিনিস যেটা বোঝা যাচ্ছে সেটা হলো একটি জাতাকল, 3টি চাপ, আর সেই চাপে পড়ে বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে। এই মুহূর্তে বাংলাদেশের সামনে 3টি শক্তি 3 দিক থেকে চাপ দিচ্ছে। নাম্বার 1, চীন বিনিয়োগ ও অনুদানের মোড়কে বন্ধুত্ব দেখালেও ভবিষ্যতে শর্ত আরোপ করবে, যেমন চীনা কোম্পানিকে কর ছাড়, জমি বরাদ্দ, এমনকি নিরাপত্তার সুবিধা পর্যন্ত। নাম্বার 2, যুক্তরাষ্ট্র সেনা মহড়া ও কৌশলগত সম্পর্কের মাধ্যমে বলছে আমাদের বাদ দিলে হবে না। নাম্বার 3, ভারত নীরবে আছে, কিন্তু ঠিক পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময়ে বড় কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে। আর এই 3মুখী জাঁতাকলে পড়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কার্যত অকার্যকর হয়ে যেতে পারে। ইউনূস সরকারের নেতৃত্বে এমন একপাক্ষিক চীনামুখী কূটনীতি দেশকে রাজনৈতিকভাবে দুর্বল করে তুলবে। চীনের বিনিয়োগ ভিত্তিক সহযোগিতা যে আসলে কতটা একমুখী চাপ তৈরি করবে, তা বিশ্বের বহু উদাহরণে পরিষ্কার, যেখানে দেশগুলো নিজের স্বার্থেই সিদ্ধান্ত নিতে এখন বর্তমানে অক্ষম হয়ে পড়েছে। তাই এই ধরনের পরিস্থিতিতে একটি দেশের জাতীয় স্বার্থ পরিণত হয় আন্তর্জাতিক সমঝোতার বলির পাঁঠায়। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণ যদি এই জাঁতাকলে আটকে পড়ে, তাহলে শুধুমাত্র পররাষ্ট্রনীতিই নয়, অর্থনীতি, নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান সব কিছুই একরকমভাবে জিম্মি হয়ে পড়বে বৃহৎ শক্তির রাজনৈতিক অভিপ্রায়ের কাছে। এর ফলে বাংলাদেশ হারাতে পারে তার বহু অর্জিত আন্তর্জাতিক ভারসাম্যবাদী অবস্থান, যা তাকে এতদিন নিরাপদে রেখেছে বৈশ্বিক চাপের মধ্যেও। তাই এই প্রশ্নটি এখন অনিবার্য, ইউনূস কি কেবল আন্তর্জাতিক স্বীকৃতি, রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য এক বিপজ্জনক খেলা খেলছেন? তার এই একপাক্ষিক চীন ঘেঁষা পদক্ষেপ কি দেশের স্বার্থকে ত্যাগ করে ব্যক্তিগত কূটনৈতিক অ্যাম্বিশনের প্রতিফলন? রাজনীতিতে অনেক সময় আর্সেনিক মেশানো পানীয় স্বস্তিদায়ক বলে মনে হতে পারে, কিন্তু পরে বোঝা যায় তার বিষাক্ততা। ইউনূস সরকারের এই চীনমুখী নীতি সেই রকমই, যা শুরুতে সুফল মনে হলেও শেষ পর্যন্ত দেশের সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি, এমনকি অর্থনৈতিক স্বাধীনতার মৃত্যু ঘটাতে পারে। সুতরাং বাংলাদেশের সামনে এখন 3টি রাস্তা, কিন্তু কোনটা বেছে নেবে ইউনূস সরকার?
নাম্বার 1, চীনের পথে এগিয়ে গিয়ে পশ্চিমা ও আঞ্চলিক জোটের সঙ্গে দূরত্ব তৈরি করা। নাম্বার 2, আবার আমেরিকার দিকে ফিরে যাওয়া। নাম্বার 3, নাকি ভারসাম্য রক্ষা করে নিউট্রালিটি মেনটেন করা। তবে ইউনূস সরকার যে পথ বেছে নিয়েছে তা তৃতীয় নয়, বরং প্রথম পথ, আর সেটাই সবচেয়ে বড় উদ্বেগের। এই রাস্তায় হেঁটে বাংলাদেশ কেবল আন্তর্জাতিক কূটনীতির ঘূর্ণিঝড়ে হারিয়ে যাবে না, বরং একদিন হয়তো নিজেকে আবিষ্কার করবে এমন এক জায়গায় যেখানে কোনো স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার আর সম্ভব হবে না। এখন শেষ করার আগে একটা ছোট নীতি কথা বলে যাই। ছোট দেশ যদি বড় খেলায় নিজের গুরুত্ব বুঝে না হাঁটে, তবে সে খেলায় তাকে খেলনা বানানো হয়। এখন দর্শক বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, এই চীনের এবং আমেরিকার এবং ভারতের এই 3 জাঁতাকলে ফেলে এই অস্থায়ী সরকার দেশকে ঠিক কোথায় নিয়ে যেতে চাইছে, এবং তাকে কেন এবং কী জন্য এরকম বড় বড় নীতি এখন নিতে হচ্ছে, যেখানে তার একমাত্র কাজ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করা, দেশের সংস্কার করা, পররাষ্ট্র নীতি নির্ধারণ করা নয়। কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।